বেরি আর ঝনক আজকে পুরো এয়ারপোর্ট জুড়ে এভাবে আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। দেখতে দেখতে আজকে আমাদের ফেরার দিনটা এসে গেল। এক্ষুনি আমরা বেরোবো। প্রথমে আগে একটু গুয়াহাটির সাইট সিনটা করে নেব, তারপরে লাঞ্চ করে বেরোবো একেবারে বাড়ির উদ্দেশ্যে। তাই জন্য আজকে দুটো ঘর আমরা রেখেই দিলাম। এতগুলো যেহেতু লোক আর এত লাগেজ, একটা ঘরে হলেও হতো, কিন্তু সাথে যেহেতু 3টে বাচ্চা আছে, তাই একটা ঘরে হবে না, দুটো ঘরে রাখা হলো। আর দুটো ঘরের জন্য ওরা কিছুতেই কমাতে চাইলো না, 1000 টাকা করে নেবে, মানে 2000 টাকা আমাদের এক্সট্রা যাবে গচ্ছা। তাতে কিছু করার নেই, তাও নিতে হবে। তারপরে আমরা ওই 3টে সাড়ে 3টে নাগাদ বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমাদের আজকে ফ্লাইট রাত্রিবেলা। চলো আজকে দিনটাকে শুরু করি, আর সারাদিন কী করি দেখতে থাকো। দুটো উবার ঠিক করে নিলাম, নিয়ে আমরা বেরোলাম উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে যেতে গেলে নৌকো করে পার হতে হয়। 2-3 দিনের টানা বৃষ্টিতে জল বেড়ে যাওয়ায় নৌকো বন্ধ আছে, তাই জন্য আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তাই জন্য এবারে আমরা গেলাম বালাজি মন্দিরে। এটা হলো মন্দিরের গেট। আমরা যেহেতু দুটো উবার ঠিক করেছিলাম, আমাদের উবারটা আগে পৌঁছে গেছিলো, তাই আমরা হাতে অনেকটা টাইম পাওয়াতে ওইখানে পৌঁছে দাঁড়িয়ে আখের রস খাচ্ছিলাম। আজকে কিন্তু বেরি সোনা আমাদের গাড়িতেই উঠেছিল, ও দাঁড়িয়ে আছে মায়ের কোলে, কিন্তু চেরি এখনও এসে পৌঁছয়নি। ও আসুক, তারপরে আমরা ভেতরে ঢুকবো। 2-3 দিন বৃষ্টি হয়ে যাওয়ার পর আজকে বৃষ্টিটা কমে গেছে, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা আর রোদটাও তেমন নেই। এই মন্দিরের ভেতরে ঢোকার পর দেখলাম ভেতরটা বেশ সাজানো গোছানো, চারিদিকে ফুলের গাছ লাগানো, ভালো লাগছিল মনটা। দূর থেকে এবার দেখা মিলল বালাজি মন্দিরের। বালাজি মন্দিরের ভেতরটা দারুণ, তবে ভেতরে না একদমই ফটোগ্রাফি অ্যালাউ নয়। আবার ফটোগ্রাফি করতে গেলে 2000 টাকা ফাইন দিতে হবে। তাই আমি কোনো রকম রিস্ক নিইনি, তোমাদের জন্য বাইরে থেকেই শেয়ার করলাম এইটুকু। চেরি বেরি এখন নতুন হাঁটা শিখেছে তো কিছুতেই ওরা কোলে থাকে না, আর ফাঁকা জায়গা পেলে ওদেরকে ছেড়ে দেওয়া হয়। কেমন দুটোতে সুন্দর করে হেঁটে আসছে দেখো। আমার তো দেখে মনে হচ্ছে দুজনকে একসাথে কোলে নিয়ে নিই, কিন্তু মোটে কোলে আসে না ওরা। উমানন্দ মন্দির তো দেখা হলো না, তাই শেষমেশ বালাজি মন্দির দেখেই হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর আমাদের জোম্যাটোতে আজকে খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। এখানে ঝনকের রাত্রের খাবার করে নিয়েছি, এবারে আমরা লাঞ্চে বসবো। এইখানে আসার পর থেকে আমাদের খাওয়া দাওয়া এতটাই খারাপ হচ্ছে, মোটে ভালো লাগছে না খেতে। আসলে ওইখানে তো কখনোই সেদ্ধ চাল পাওয়া যায় না, সব জায়গাতেই আতপ চাল, আর ওইসব আতপ চাল কি আমাদের মুখে রোচে? আজকে তবে এই জোম্যাটো থেকে যে খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল, এটার টেস্টটা বেশ ছিল। এটা ছিল চিকেন থালি, আর এর মধ্যে কী কী ছিল সেটা বলি তোমাদেরকে। ভাত তো ছিলই, তার সাথে ছিল ডাল আর আচার, আর ছিল চিকেন, তার মধ্যে 2 পিস চিকেন ছিল, আর তার সাথে 2টো পরোটা দিয়েছিল। ঠিক পরোটা বলা যায় না, তন্দুরি রুটি টাইপের। রুটিগুলো এতটাই নরম, দারুণ লাগছিল খেতে। আর তার সাথে ছিল আলুগুলো ভাজা, একটু বড় বড় করে। আলু ভাজার টেস্টটাও ছিল অসাধারণ। আমাদের আবার অল্পতেই পেট ভরে যায়, তাই জন্য আমরা 3টে থেকে 4 জন খেয়েছি, আমি, মা, বাবা আর রাকেশ। গতকাল এই ব্যাপারটা বুঝতে পারিনি, সবার জন্য ইন্ডিভিজুয়ালি কেনা হয়েছিল। কত খাবার যে ফেলা গেছে তোমাদেরকে আর কি বলবো। তাই আজকে আর কোনো রিস্ক নিইনি, টাকাও কম লেগেছে আর পেটটাও ঠিকঠাক থেকেছে। ওই আইঢাই করে এক পেট খেয়ে তারপরে বেরোনোটা একেবারেই অসম্ভব ছিল। হোটেলের ঘরে বেডের পাশেই একটা গোল টেবিল ছিল, আমরা এখন গোল হয়ে খেতে বসেছি ওখানেই। চেরি বেরি নিজেদের লাঞ্চ সেরে এই ঘরে তদারকি করতে এসেছে যে সবাই ঠিকঠাক খাচ্ছে তো। আর আমাদের তখনও খাওয়া হয়নি, আমরা তখনও বেশ মনোযোগ দিয়ে সবাই খেয়ে যাচ্ছি। আসলে এতদিনের মধ্যে আজকেই খাবারের টেস্টটা সবচেয়ে ভালো লেগেছে আমাদের। ঝনক আলু ভাজা খেতে খুব পছন্দ করে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, বাবা আলু ভাজা খেতে ডেকেছে, এক ডাকে চলে গেছে। এর মধ্যে এক গাদা কিলবিল কিলবিল করছে। আর তোমার কি বক্তব্য? খাবারগুলো অর্ডার দিয়ে স্যাটিসফাইড? ঠিক হয়, দুটো ঘুরে বেড়াচ্ছে, দুজনে পড়বে। ঝনক কিন্তু ওর মোমোকে দেখলে একেবারে পাগল হয়ে যায়, মানে ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। ও কিন্তু দেখতে পাচ্ছে বেরিকে মোমো কোলে নিয়েছে, বেরি খুব কান্নাকাটি করছে বলে। ওকে তখনই মোমোর ঘাড়ে উঠতে হবে। কি অবস্থা দেখো, শেষ পর্যন্ত একজন কোলে একজন ঘাড়ে, মানে আর কি বলবো তোমাদেরকে। বাচ্চাদের অত্যাচার সহ্য করা যে কতটা কঠিন তার দৃষ্টান্ত এইটা। এবারের মতো আমাদের সফর শেষ হলো। এই তো চেরি বলি টাটা করে দাও, টাটা করে দাও।
বলো টাটা গৌহাটি বলে দাও, এইদিকে এইদিকে বলে দাও। আমরা এখন ফিরবো বাড়ি, তাই তো? চেরি, এই চেরি, এই চেরি। চেরিরও মনে আমার মতো মনটা খারাপ, ওই জন্যই বললো না টাটা। আসলে কিন্তু টাটা বলতে বললে একবারে বলে দেয়। আজকে বলেছি টাটা বল, কিছুতেই বললো না, উল্টে কেঁদে মেদে একাকার করলো। এমনিতে আমাদের দুটো উবের করলেই ঠিক হয়ে যেত, কিন্তু আমাদের মানুষের থেকে তো ব্যাগ বেশি, তাই আমাদেরকে 3টে উবের করতে হয়েছে। চেরিবেরির সাথে যাবে বলে প্রচুর কান্নাকাটি করেছে, অত্যন্ত বায়না করেছে। শেষ পর্যন্ত দিয়া ওর সাথে উঠতে বাধ্য হয়েছে। তারপরে দিয়ার কোলে শুয়ে এখন দিয়েছে শটানে ঘুম। আমাদের 7:50 ফ্লাইট ছাড়বে, কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়েছি 4টের সময়। আর গৌহাটির রাস্তায় এত জ্যাম, তোমাদেরকে আর কি বলবো। সেই 4টেতে বেরিয়ে এখন বেজে গেছে প্রায় 5টা, এখনও আমরা পৌঁছতে পারিনি। এবারের মতো গৌহাটিকে টাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর দূর থেকে পাহাড়গুলো দেখে আবার সেই পাহাড়ের জন্য মন খারাপ তৈরি হচ্ছে নতুন করে। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট কেটে যাওয়ার পরে আমরা শেষমেশ এসে পৌঁছলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে ঢুকেই দেখতে পেলাম রাকেশকে দূর থেকে সমস্ত লাগেজপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে তখন বললাম না, চেরিবেরি এখন নতুন হাঁটতে শিখেছে, কিছুতেই বসতে চায় না, তার মধ্যে বিশেষ করে বেরিটা। আর এই বেরির ট্রলারটা হয়েছে এখন ঝনকের। আর এই বয়সে এসে এত বড় হয়ে যাওয়ার পর উনি এখন যাচ্ছেন এয়ারপোর্টের ভেতরে। তোমরা বেরিকে দেখে বুঝবে ওর 1.5 বছরও হয়নি। দাঁড়ানোর স্টাইলটা দেখেছো? এই চেরি আর বেরিটাতে আজকে এত ফাঁকা জায়গা পেয়ে কী যে করেছে, তোমাদেরকে এবার সেটা শেয়ার করব। বিশেষ করে বেরিটা, এদিকে চলছে ব্যাগ চেকিংয়ের কাজ, আর ওরা ওদের কাজ করে চলেছে অনবরত। বাচ্চারা যখন এই বয়সে থাকে তখন সবচেয়ে বেশি দৌড় করায় মাদেরকে। গোটা এয়ারপোর্ট জুড়ে আজকে ঝনক আর বেরি যা করেছে, এবার সেটা তোমরা নিজের চোখেই দেখো। এত খাবার দাবার কিনেছিলাম, বাবা এখন এয়ারপোর্টে এসে খাবারগুলো শেষ করার ইয়েতে আছে। একবার বাদাম বের করছে, একবার চিজ বের করছে, একবার কেক বের করছে, এবারে খাবারের একটা ছড়ি নিয়ে বসে আছে। আর এই ক্যাবলাটা ওই যে সেই খাবারের ব্যাগ, ওই যে আমরা সমানে খাবার দাবার দম দিয়েছি। আর এই ক্যাবলাটা কি করেছে সেটা শুরু বলবো। টয়লেট করতে গেছে বাবার সাথে, গিয়ে ইউরিনাল পটের মধ্যে একটা সবুজ রঙের ন্যাপথলিন দেওয়া ছিল, ওইটাকে বল বেয়ে এরকম খাবলে ধরতে গেছে। এই ক্যাবলাটা আমি ওইটা ধরছিলাম। তুমি কি ভেবেছিলে ওটাকে? ছি 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 রে ননি, ছি। আরে সারা দিন খালি এই গাড়িতে ধাক্কা খাবি। এই দুটোতে মিলে আজকে আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে একেবারে। এই দুটোই হলো একেবারে নাম্বার 1 বিচ্ছু, কেউ কারোর থেকে কম যায় না। বেরি ঝনককে জড়িয়ে ধরছে, আর ঝনক এমন নড়াচড়া করছে বেরি ধপাস ধপাস করে পড়ছে। এবারে আবার চেরি আসছেন এইদিকে। স্ট্রলারে যদি কোনো বাচ্চাই না বসে, সর্বক্ষণ কোলেই থাকে, তখন যদি কেউ অবজেকশন জানায় এটা কেন নিয়ে যাচ্ছেন, তাই ঝনক এর মধ্যে বসে আছে। বেশ কয়েকটা দিন সমস্ত কাজের থেকে ব্যস্ততার থেকে দূরে থেকে সবার সাথে আনন্দে কাটলো। আজকের পর থেকে আবার যে যার বাড়িতে যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে। অনেকে এই ঘোরাটাকে বাজে খরচ বলে মনে করে, কিন্তু আমার মনে হয় জীবনে মাঝে মাঝে এইরকম রিফ্রেশমেন্টের খুবই প্রয়োজন। ঝনকটা এখন এমন হয়েছে বাড়ির কারোর কথা শোনে না, বাইরের লোকের কথা শোনে। এই স্ট্রলার থেকে বারবার নামতে বলা হচ্ছিল, কিছুতেই শোনেনি। তারপর ওনারা বলার পরে একবারে নেমে পড়ল। ঘুরতে যাওয়ার সময় মনটা যতটাই আনন্দে ভর্তি থাকে, ঘুরে ফেরার সময় মনটা একেবারে ফাঁকা হয়ে যায়। তার কারণ আবার যে কবে ঘুরতে আসবো কোনো ঠিক নেই, আবার যে কবে সবাই একসাথে সময় কাটাবো সেটাও ঠিক নেই, সবাই ব্যস্ত। এই জন্যই মনটা আরও বেশি খারাপ হয়। ফ্লাইটে ওঠার পরেই বেরি খুব কান্নাকাটি করছিল, কিছু একটা অস্বস্তি হচ্ছিল ঠিকই, তাই জন্য ওকে এখন ফোন দিয়ে বসানো হয়েছে কিছুক্ষণ যাতে চুপ করে থাকে। শেষমেশ গৌহাটি ছেড়ে আমরা উড়ে গেলাম কলকাতার দিকে। আজকে যেমন ঘুরে ফিরছি বলে মনটা একটু খারাপ, ঠিক ততটাই আনন্দ হচ্ছে আজকে অনেক দিন পরে বাড়ি ফিরবো। ওই জন্য
মনের মধ্যে একটা যেন ভালো লাগা আর একটা খারাপ লাগা একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। নিমেষের মধ্যে দেখতে দেখতে সময়টা চলে গেল। আমরা পৌঁছে গেছি কলকাতায়। আর কলকাতা শহরটাকে ওপর থেকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কেউ আলোর মালা পরিয়ে দিয়েছে। রাত্রে আমি কখনো ফ্লাইট জার্নি করলে আমি ওপর থেকেই বসে এই কথাটাই ভাবি, যেখানে যে এত আলো আছে, কোন আলোটা কার বাড়িতে জ্বলছে কে জানে, আমার বাড়ি কোথায় কে জানে, এইসব ভাবতে থাকি বসে বসে। এইবার দেখো ওপর থেকে রাস্তাটা কি সুন্দর লাগছে, একেবারে ঝলঝল করছে আলোতে। আমরা কিন্তু 9টার মধ্যে কলকাতায় পৌঁছে গেলাম। এবার শুধু নামার অপেক্ষা। যেই জায়গা যতই ভালো হোক না কেন, সেই সব ছেড়ে যখন কলকাতায় ফিরে আসি, একটা আলাদা ইমোশন কাজ করে। সবার মনের মধ্যে মন খারাপ হলেও বাড়ি ফেরার একটা আনন্দের আলাদা ছাপ কিন্তু দেখা যাচ্ছে। সবার মুখে হাসি লেগে আছে। ঝনক এইবারে করে ফেললো একটা অকাজ। ওর হাতের খেলনাগুলো ফেলে দিল ওই বেল্টে, যেখানে ব্যাগগুলো আসছিল। ব্যাস, খেলনাটা গেল হারিয়ে। নেমে গেছি 9টায়, এখন বাজে 10:10। এতক্ষণ বাচ্চা কাচ্চাগুলো এখানে বসে খাওয়ালাম, এইবারে যাবো। চারিদিকটা আমাদের সব জিনিসেই ভর্তি। এই যে সব দিকে ব্যাগ আমাদের। এইবারের মতো আমাদের ট্রিপটা শেষ হলো এইখানেই। আরও একটা নতুন ট্রিপের প্ল্যানের অপেক্ষায় আমরা সবাই থাকলাম। এইবারে বাড়ি ফেরা যাক। আমাদের তো দুটো গাড়ি করেই আসা হয়েছিল, একটা লাগেজের জন্য আর একটা আমাদের সবার জন্য। কিন্তু এক গাড়িতে সবাই ধরতো না, তাই আমি আর রাকে ছুটলাম এই লাগেজের গাড়িতে। লাগেজের ভারে আমি একেবারে পিষ্ট হয়ে গেছি, একটা সাইড পুরো বন্ধ। একটু রাস্তা যেতে না যেতেই নেমে গেল মুষলধারে বৃষ্টি। কলকাতা আমাদেরকে এইভাবেই অভ্যর্থনা জানালো। রাত্রি 12:30টার সময় বাড়িতে ঢুকলাম। আরও আধ ঘন্টা আগেই পৌঁছতাম, কিন্তু পৌঁছতে পারলাম না। তার কারণ আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েছি 10টার সময়, আর আজকে আমাদের ইচ্ছে ছিল সবার ডিবাপির বিরিয়ানি। কিন্তু ডিবাপিতে এসে দেখা যাচ্ছে যে দোকান বন্ধ হয়ে গেছে। যা বৃষ্টিটা হলো, বন্ধ হওয়ারই কথা। তারপরে বাধ্য হয়ে আমরা অন্য এক জায়গা থেকে বিরিয়ানি খুঁজে পেয়েছি, মানে অনেকগুলো দোকান থেকে খোঁজার পর তারপরে পেয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, সব দোকানই বন্ধ হয়ে গেছে, আর 11টা বেজে গেছিলো, বন্ধ হওয়ারই কথা। তারপরে এখন 1টার সময়, 1:10 বাজে, 1:10 সময় এখন বিরিয়ানি খাবো। অবস্থাটা ভাবো। ঝনককে এসেই শুয়ে দিয়েছি, ও তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। আমরা তো লাগেজ গাড়িতে ছিলাম, আর ও তো ওই চেরিবেরিদের সাথে ছিল, ও তো ওখানেই ঘুমিয়ে পড়েছে গাড়িতেই। আসার পর ও শুয়ে পড়েছে, আর এখন আমরা খাবো দাবো, তারপরে আস্তে আস্তে ফ্রেশ হয়ে শোবো। আজকে তাহলে ব্লগটা শেষ করি, আবার কালকের ব্লগে দেখা হবে। গুড নাইট।